অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে সিএসি, হুকুমত কাজ করতে চাইবেন এবং সেদিন তিনি চেয়ার ছেড়ে দিবেন যেদিন হুকুমত কাজ করতে বলা হবে। এই ঘোষণাটি এসেছে আজকে সিএসির পক্ষ থেকে। সেই সাথে বিচার সংস্কার ও পিআর চূড়ান্ত করার পর নির্বাচন নিয়ে যে হুঁশিয়ারি, পিআর যদি চূড়ান্ত না হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বলেছেন তারা নির্বাচনে যাবেন না। সেই সাথে বিএনপি বলেছে আসন্ন নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র চলছে বা আবারও ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে কিনা সেই প্রশ্নটি রেখেছেন বিএনপি নেতারা। সেই সাথে আমরা এনসিপির পক্ষ থেকেও নোট অফ ডিসেন্ট এবং জুলাই সনদ নিয়ে একটি বক্তব্য পেয়েছি এবং বিগত কয়েকদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের খসড়া যখন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো তারপরেই বিভিন্ন ধরনের বিভাজন লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক মতগুলোর মধ্যে এবং দলগুলোর মধ্যে। এই সবগুলো জিনিস মাথায় রেখে এবং আজকে সারাদিনের ঘটে যাওয়া যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছেন সেইগুলোর বিষয়ে আলোচনা করতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আর আজকে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আর আমার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন নেতারা উপস্থিত রয়েছেন। আমি শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমার সর্বডানে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তার পরবর্তীতে রয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সর্বডানে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান, উনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং উনি একজন রাজনীতি বিশ্লেষক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। এবং এই যে বিষয়গুলো আমরা বিগত কদিন ধরে আলোচনা করছি এগুলো মাথায় রেখে এবং আজকে সিএসির একটি সুস্পষ্ট ঘোষণা এসেছে সেটিকে মাথায় রেখে আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি সুষ্ঠু নির্বাচনে অনড় সিএসি। কারণ হচ্ছে সিএসি এম নাসিরুদ্দিন উনি ইতিমধ্যে বলে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাটি দিয়েছেন যে আমাদের নির্বাচনটি খুব সুষ্ঠুভাবে এবং নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন আমরা অবশ্যই করব এবং সেই অনুযায়ী সিএসি তার কার্য পরিচালনা সম্পর্কে প্রেসকে আজকে বলেছেন। এবং খুব জোরালো একটি বক্তব্য আসছে যে যদি সরকার হুকুমের মতো কাজ করতে হয় তাহলে সিএসি তো আলাদাভাবে কাজ করতে পারবেন এবং সেক্ষেত্রে তিনি চেয়ার ছেড়ে দিবেন। এত জোরালো একটি বক্তব্য আজকে আমরা পেয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা শুরু করব। জনাব জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের দেশের নির্বাচন নিয়ে প্রায় একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচন কমিশন আসলে করে না। এই জন্য দেখবেন আমরা সরকারের নেচার নিয়ে কথা বলি। আমরা শেখ হাসিনার সময় ফাইট করেছি মূলত তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু আমরা যদি সংবিধান দেখি, আমাদের এক্সিস্টিং যত আইন আছে, ধরুন সংসদ নির্বাচন হবে যে আইনটা দিয়ে আরপিও, সেটা আরও বেশ কিছু সংশোধনী ওনারাও প্রস্তাব করেছেন, আমরা আমাদের কমিশন থেকেও আরও করেছি। তাতে যে পরিমাণ সক্ষমতা নির্বাচন কমিশনের আছে তাতে নির্বাচন কমিশন চাইলে এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারার কথা। তাহলে সেটা পারে না কেন? কারণ নির্বাচন কমিশনকে সরকার চাপে রাখে। তারও আগের কথা, সরকার নির্বাচন কমিশন এমন মানুষদেরকে বসায় যারা আসলে সরকারের একেবারে ভৃত্যের মতো, দাসের মতো। সরকার কিছু বলার আগেই তারা সব কিছু করে। অথচ আমরা যেসব দেশে, আমাদের সাবকন্টিনেন্ট, আমি একদম দূরে যেতে হবে না, সাবকন্টিনেন্টে দুর্দান্ত নির্বাচন হয়। একটা উদাহরণ দেয়, ভারতের উদাহরণ দিচ্ছি না, ভারতের দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা আছে। পাকিস্তানেও দেখুন ইলেকশন ডেটা কত চমৎকার। একটা উদাহরণ দিই, গত নির্বাচনে সেনাবাহিনী, ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করেছে, তার মার্কা নিষিদ্ধ করেছে, কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে সাধারণ সিট বেশি পেয়ে গেছে। ওই দিন কিন্তু নির্বাচন কমিশন যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা সুষ্ঠু ছিল। আগে আপনি ম্যানিপুলেশন হয়তো করেছেন, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। না হলে পিটিআই এর লোকজন এত সিট কিভাবে পায়? আমাদের মতো রাতের ভোট বা মিথ্যা কথা বলে কিন্তু ওখানে হয় না। সো আমাদের নির্বাচন কমিশনে বসানো হয় এমন সব মানুষ যারা সরকার বলার আগেই সব করে। সো সেই প্রেক্ষাপটে নির্বাচন। জাহিদুর রহমান, আপনি অনেক ভালো জানেন, সেক্ষেত্রে মানে নো ডাউট সেখানে সন্দেহাতীতভাবে পাকিস্তানের সেনাবাহিনীর কার্যকলাপ নিয়ে তো প্রশ্ন রয়েছে বিভিন্ন নির্বাচন রয়েছেই, সম্পূর্ণ কি সুষ্ঠু সেটাকে বলা যায়? কিন্তু ইলেকশন ডেটা অনেক সুষ্ঠু সত্যি। না হলে তো পিটিআই এর এতজন জিততো না। তারা মুসলিম লীগের চাইতে 20 জন স্বতন্ত্র, ওরা কারা সবাই তো জানে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, ওদের মার্কা ছিল না বলে। ওরা সব পিটিআই এর লোকজন সবাই জানে তো। এবং আপনি যদি রেজাল্ট সার্চ করেন দেখবেন ওরা পিটিআই হিসাবেই তাদেরকে দেখায়, তেহরিক ইনসাফ ইমরান খানের। তো যে কথাটাই বলছিলাম, সেই জায়গায় আমাদের নির্বাচন কমিশনার এখন যেভাবে বলছেন সেই জিনিসটা সবচেয়ে শক্তিশালী বক্তব্য। এর আগে শেখ হাসিনার সময় যখন অনেক নির্বাচন কমিশনার অনেক কথা বলতেন, তখন আমরা একটা কথা বলতাম, ন্যূনতম গার্ডস থাকলে তারা রিজাইন করতে পারতেন। কথার কথা যে সরকার তার কথা শোনে নাই। ডিসিএসপিরা 18 সালের নির্বাচনের কথা যদি ধরি, রাতে সিল মেরে দিয়েছে, ভোট করে ফেলেছে।
যদি ন্যূনতম গাছ থাকতো তারা রিজাইন করতে পারতেন, রিজাইন করলে কিন্তু এই পরিস্থিতিটা থাকে না। সুতরাং আমাদের সিএসি এখন যে কথাটা বলেছেন এটাই হওয়া উচিত, যে কোনো দিন কোনো কারণে যদি সরকার তাকে চাপ প্রয়োগ করে তার মতো নির্বাচন হতে হবে, তিনি রিজাইন করবেন। একটা আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের এটাই বলার কথা ছিল। ধন্যবাদ আপনাকে জনাব শামসুল আহমদ দুদু। আপনার কাছে আমি আসতে চাচ্ছি পর্যায়ে বিভিন্ন নোট অফ ডিসেন্ট, জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশনের খসড়া, এই বিষয়ে লিখিতভাবেও বিএনপি তার মতবাদ জানিয়েছে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর এমন বিরোধ আগামী নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলছে কিনা, আপনারা কি মনে করছেন? আমি ঠিক, আপনাকে ধন্যবাদ, আমার দুইজন সহযোগী আলোচককে ধন্যবাদ, শুভেচ্ছা। আমি ঠিক এই বিরোধ নামক শব্দটাই এখানে অ্যাকসেপ্ট করব না। যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাই এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আপনার মেনে নিই, তাহলে ভিন্ন মতকে আপনার শ্রদ্ধা দেখাতে হবে এবং ভিন্ন মতকে ওয়েলকাম করতে হবে। হ্যাঁ, বিভিন্ন দল, বিভিন্ন পার্টি বিভিন্নভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি, দৃষ্টিভঙ্গি, বক্তব্য তারা উপস্থাপন করছে। হয়তো একে অপরের সঙ্গে ভিন্নতা আছে, সেটাকে আমরা এইভাবে নিতে পারি, তারা তাদের মতো করে ভাবে বলে তো আলাদা পার্টি করে। যদি তারা জামাতের মতো ভাবতো, বিএনপির মতো ভাবতো, কমিউনিস্ট পার্টির মতো ভাবতো, তাহলে আলাদা পার্টি তারা করতে বলে মনে হয় না। এমনকি গণতান্ত্রিক পার্টির মধ্যেও ভিন্ন মতের, অর্থাৎ নিজেরা যখন বসে আলোচনা করে তখন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিন্ন মত পোষণ করে। যখন সিদ্ধান্ত হয়ে যায় কোনো পয়েন্টে, তখনই সেটা বাইরে যায় যে বিএনপি এটা মনে করে অথবা অন্যান্য গণতান্ত্রিক সংগঠন এটা মনে করে। সেই কারণে আমার কাছে মনে হয় নির্বাচন সংক্রান্ত বিষয় বিভিন্ন পার্টি, আরেকটা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যেসব পার্টিগুলো এখন পিআরের প্রশ্নে বা অন্যান্য কয়েকটি বিষয়ে ভিন্নমত পোষণ করছে বা কথা বলছে, কিছু কিছু আবার শক্ত কথাও বলছে যে নির্বাচন তারা ঠেকাবে, হতে দিবে না, এই ধরনের কথা বলছে। তো আমার কাছে এই বিষয়গুলো মনে হয়েছে যে এখনো সেটেলড অবস্থায় আসে নাই। হয়তো দাবি আদায় বা তারা তাদের সুবিধা আদায় বা তারা তাদের মতো করে, সরকার তাদের কথাগুলো শুনুক, গ্রহণ করুক, এটাও একটা কারণ হতে পারে। তো আমার মনে হয় এত উতলা হওয়ার কিছু নাই। ফেব্রুয়ারির নির্বাচন যেহেতু ঘোষিত, পারস্পরিক কথাবার্তা, ওই যে ঐক্যমত্য কমিশনও তো যেসব কথাবার্তাগুলো হচ্ছে, ওখানে কিন্তু ম্যাক্সিমাম বিষয় নিয়ে ভিন্নমত থাকলেও একটা সহনশীল পরিস্থিতি কিন্তু পার্লামেন্টে যাওয়ার আগেই যে প্র্যাকটিসটা এখানে হচ্ছে, এটা শুভ লক্ষণ আমার কাছে মনে হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে সময়ের উপর আমার কিছু কিছু জিনিস ছেড়ে দিতে পারি। সেটি হচ্ছে যে এক সময় নির্বাচনের পক্ষে সবাই দাঁড়াবে বলে আমার বিশ্বাস এবং ধারণা। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি রাশেদ খান, গণপরিষদের সাধারণ সম্পাদক। আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে নির্বাচন নিয়ে আপনাদের একটি ভাবনা রয়েছে। সভাপতি মোহাম্মদুল হক বলেছেন যে রাজনৈতিক যে বন্দোবস্ত, তার মধ্যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেক্ষেত্রে নতুন পদ্ধতি এবং পুরনো পদ্ধতি, তার মেলবন্ধনকে তারা স্বাগত জানিয়েছেন এবং নাগরিক যে অধিকার রয়েছে তার সুরক্ষার ব্যাপারে হচ্ছে নুরুল হক ইতিমধ্যে বলেছেন। আপনারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আমাদের দলের নাম মনে হয় আপনি একটু মিস্টেক করেছেন, গণ অধিকার পরিষদ, মাঝখানে অধিকার আছে। গণ অধিকার পরিষদ, জি। আর অধিকার ভিত্তিক আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের উত্থান, যে কারণে এই নামটা আমরা রেখে দিয়েছি। জি, যাই হোক, আজকের এই অনুষ্ঠানে দুজন সহ-আলোচক এবং দর্শকবৃন্দ সবাইকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন নিয়ে তো রাজনীতিবিদরা যেমনিভাবে ভাবছে, দেশের জনগণও ভাবছে। আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল কাজ তো জনগণকে নিয়ে। আমরা জনগণের কাছ থেকে আসলে মতামত জানার চেষ্টা করি যে জনগণের চিন্তা কি, তারা কি চাচ্ছে। একটা সময় আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ ছিল না। যারা নির্বাচন নিয়ে কথা বলছিল তাদেরকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছিল। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর মেয়াদ পূর্ণ হলো বা শেষ হলো, তারপর থেকে এখন আমার মনে হয় যে রাজনীতিবিদদের পাশাপাশি যারা সাধারণ মানুষ, তারাও নির্বাচন চায়। এর মূল কারণটা হলো যে
সরকার আসলে তার গত 1 বছরে যতটুকু দৃশ্যমান সংস্কার করা দরকার ছিল, যেটা আসলে এদেশের মানুষের আকাঙ্ক্ষিত, এই সরকার আসলে সেটা করতে পারে নাই। দ্বিতীয়ত, গণহত্যার বিচার নিয়ে তো আমরা সবাই সোচ্চার, কিন্তু সরকার কেন যেন গণহত্যার বিচারের দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছে না। দেখেন, গণহত্যার বিচার করতে হলে আপনাকে সবার আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেজন্য সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ, শুধুমাত্র লোক দেখানো পদক্ষেপ, এটা আসলে আইওয়াশ করা। তো আমার কাছে মনে হয় যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের যে ধরনের ভূমিকা রাখা দরকার ছিল, আন্তরিকতা দেখানো দরকার ছিল, এবং আন্তর্জাতিক যে লবিং করা দরকার ছিল, সেই জায়গায় সরকার পিছিয়ে আছে। কারণ সরকার মনে করছে যে হাসিনা তো বাংলাদেশে ফিরে আসলে আমাদের জন্য বিপদ। এক হতে পারে যে হাসিনাকে ফাঁসি দেওয়া এই সরকারের জন্য কঠিন, অথবা হাসিনা যখন বাংলাদেশে আসবে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই জানেন, যখন বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জেলে ছিলেন, তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা মানে একদমই যে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এরকম না, তারা তাদের জায়গা থেকে সোচ্চার ছিল, তারা ভূমিকা রেখেছে, আন্দোলন করেছে। ঠিক যখন একটি দলের প্রধান তিনি দেশে থাকেন, তিনি জেলের বাইরে অথবা জেলে, তখন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আস্থার জায়গাটা থাকে যে আমাদেরকে আন্দোলন করতে হবে। আর যখন বিদেশে থাকে তখন আসলে এক ধরনের মানে অনাস্থার জায়গাটা তৈরি হয়। খুব সুনির্দিষ্ট আরেকটি বিষয় জানা রয়েছে, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের দলটি নতুনই বলা যায় অন্যান্য দলের তুলনায়। 2024-এ এটা সিসি থেকে নিবন্ধন লাভ করে। তাহলে 24-এ নিবন্ধন লাভ করে নির্বাচনের কয়টি আসন নিয়ে আপনারা ভাবছেন? আর আপনারা কি মনে করছেন যে ফ্যাসিবাদ সরকারের আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী তাকে দেশে এনে বিচার করাটা অত্যন্ত জরুরি নতুন সংস্কারের জন্য, নাকি নির্বাচন দিয়ে নতুন একটি গণজাগরণ বা একটা গণতান্ত্রিক সংশোধন আনাটা জরুরি? আপনারা এই ব্যাপারে কি ভাবছেন? দেখেন, প্রথমত আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেটি মানুষের সামনে আমরা বলেছি যে প্রথমত ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হতে হবে, দ্বিতীয়ত গণহত্যার বিচার এইটা নিশ্চিত হতে হবে, তৃতীয়ত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এখন আপনি হাসিনাকে মাফ করে দিবেন? আচ্ছা বলেন, হাসিনা কি ভুল করেছে না অপরাধ করেছে? শেখ হাসিনার নির্দেশনায় এদেশের হাজারো মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই যে হাসিনা এর সাথে সম্পৃক্ত, এটা তো প্রমাণ রয়েছে, একের পর এক অডিও রেকর্ড, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু আমাদের সামনে সেই তথ্যগুলো হাজির করেছে যে হাসিনা কিভাবে নির্দেশনা দিয়েছে। এতে কোনো সন্দেহই নাই, কিন্তু মূল জায়গায় যেটি আপনাদের নীতিগত জায়গায় জানতে চাচ্ছি যে আপনারা নির্বাচনকে নিয়ে কি ভাবছেন। আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটা চান, নাকি আপনাদের আরো কোনো শর্ত রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মতো? আমি স্পষ্ট করেছি যে অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে আগে সংস্কার হতে হবে। আচ্ছা, বিএনপি কি সংস্কার ছাড়া নির্বাচন চায়? আমার মনে হয় বিএনপি জিনিসটা আসলে ক্লিয়ার করতে পারতেছে না। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা বিভিন্ন দল থেকে আসতেছে যে বিএনপি সংস্কার চায় না, বিচার চায় না, শুধু নির্বাচন চায়, সারাক্ষণ নির্বাচনের জিকির করে, কিন্তু আমি যতটুকু জানি যে বিএনপি সংস্কার চাই, এবং সেই সংস্কারের জন্যই কিন্তু বিএনপি 2022 সালে, সেই সময় আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, তখন 31 দফা জাতির সামনে দেওয়া হয়েছে। সেটা কিসের দফা? সংস্কারের দফা। অর্থাৎ বিদ্যমান যে ফ্যাসিবাদী সিস্টেম সেটা বহাল রেখে রাষ্ট্র কোনোভাবেই চালানো যাবে না। তার মানে বিএনপি সংস্কার চাই, আমরা সংস্কার চাই, বাংলাদেশে এখনো পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল সংস্কার চাই। হয়তো আমাদের দাবি দেওয়ার মধ্যে, প্রস্তাবনার মধ্যে কিছুটা ভিন্নতা আছে, কিন্তু বাংলাদেশের সংস্কার চায় না এরকম একটি দল আপনি দেখাতে পারবেন না যারা আমরা একসাথে আন্দোলন করেছি। দ্বিতীয়ত, বিচার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল চাই। আজকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের বিচার হতে হবে। বিএনপি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের বিচার করতে হবে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদের ছাড় দেওয়া যাবে না। অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তারা কিন্তু বিচার চায়। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা কিন্তু সবসময় যে বিষয় স্পষ্ট করেছি যে এই সরকার যেহেতু একটি এনজিওগ্রাম সরকার এবং একটি বন্ধু বান্ধবের সরকার, এই সরকার তো আসলে দেশ চালাতে খুব ভালোভাবে পারেনি।
এবং পারা সম্ভবপরও নয়। গণ অধিকার পরিষদ তো সেই শর্তই জুড়ে দিচ্ছে, তাহলে নির্বাচনের সাথে এটা সাংঘর্ষিক হচ্ছে না? যদি সংস্কার হওয়াটা কি আগামী ফেব্রুয়ারির মধ্যে সংস্কার সবগুলো করা সম্ভব, কি মনে করছেন আপনারা? দেখেন, সব সংস্কার তো আপনি পারবেন না, আপনাকে সংস্কারের জন্য প্রস্তাবনা হাজির করতে হবে এবং আপনি কি করতে চান, সংস্কার একটি ভীষণ যে আপনি এই কাজগুলো করতে চান, যতটুকু এই সরকার পারবে ততটুকু করবে, বাকিটা আগামীতে যে ক্ষমতায় আসবে তার জন্য রেখে দিবে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে সরকার যদি নির্বাচনটা আয়োজন করতে পারতো তাহলে ভালো হতো, যেহেতু সরকার পারে নাই এবং বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দল বলেন, সবাই মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে খুবই একমত ছিল। তো সেক্ষেত্রে আমাদের দল আমরা বলেছি ঠিক আছে, আমরা আরো কথা চালিয়ে যেতে চাই। আমি শেষ করি 30 সেকেন্ডে। আমাদের দল আমরা স্পষ্টভাবে বলেছি যে আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা করেন এবং সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আমরা বিচার, সংস্কার, নির্বাচন তিনটারই পক্ষে এবং আমরা মনে করি তিনটাকে সমান গুরুত্ব দিয়ে সরকারের কাজ করা উচিত। জি, ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো এবং বিএনপির যে মতামত সংস্কার এবং নির্বাচন বিষয়ে সেই প্রসঙ্গে আমরা বিরতির পর কথা বলছি। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলস্টেল জনতন্ত্র গণতন্ত্র। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি আরআই সেলস্টেল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আমরা সরাসরি বক্তব্যে চলে যেতে চাই। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে এই পর্যায়ে শুরু করতে চাচ্ছি। আমরা নির্বাচন নিয়ে বিএনপির সম্পর্কে গণ অধিকার পরিষদের রাশেদ উনি যেভাবে বললেন যে বিএনপি শুধু নির্বাচন নিয়ে ভাবছেন, সংস্কার নিয়ে ভাবছেন না, বা বিএনপি সংস্কার নিয়েও ভাবছেন কিন্তু নির্বাচনের উপর জোর দিচ্ছেন, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে বিএনপির নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয় ঐক্যমতের ভিত্তিতে, যদি ঐক্যমতে আমরা আসতে না পারি, সেক্ষেত্রে বিএনপির সমস্যাটা কোথায়? মানে একটা জিনিস খুব স্পষ্ট, মানে প্রত্যেকটা দলের নিজস্ব আইডিওলজি আছে। দুদু ভাই বলছিলেন যে সব দল তো একই দল না, কারণ তার দেশকে দেখার ধরন ভিন্ন এবং সংস্কারের ক্ষেত্রে সবাই একই রকম ভাবে ভাববেন না, এটাই নিয়ম। এমনকি মৌলিক সংস্কারও কতটুকু হতে হবে, কিভাবে হতে হবে, সেটা নিয়ে চিন্তা ভিন্ন হতে পারে। এমনকি কোনো দলের সিদ্ধান্ত ভুলও মনে হতে পারে। একটা উদাহরণ দিই দুদু ভাইকে সামনে রেখেই। আপার হাউসে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, বিএনপিটা এগ্রি করেনি। বিএনপি যেভাবে বলছে নারী সিট যেভাবে হয় লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে, আমার কাছে এটাকে লজিক্যাল মনে হয় না। এটা হওয়া আর আসলে না হওয়া টু সাম এক্সটেন্ট একই। আমি একদম প্রকাশ্যেই বলছি, কারণ আমি নিজে এটা নিয়ে বলেছি, লিখেছি। কিন্তু বিএনপি তো জেনে শুনে অবস্থানটা নিয়েছে। এটা যদি সমালোচনারও হয়, বিএনপি জেনে শুনে অবস্থানটা নিয়েছে। এটার জন্য বিএনপি কিন্তু মূল্য পরিশোধ করতে হতে পারে, যে জনগণ পছন্দ করে নাই, বিএনপিকে ভবিষ্যতে মানুষ পছন্দ করলো না, বিএনপিকে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এই ক্যাম্পেইন তার গায়ে আসতে পারে। জি, কিন্তু ওটা করেছে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হবেন না, বিএনপি মানে নাই, জি, জেনে শুনে মানেননি। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, প্রত্যেকটা দল তার সংস্কার সহ যাবতীয় সিদ্ধান্ত তার কনসিকোয়েন্স মাথায় রেখেই নিতে পারে। তো সেটাই তার ব্যাপার, এটা তার ফিলোসফির ব্যাপার। নির্বাচনের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু যা যা হয়েছে এটার ভিত্তিতে নির্বাচনটা হওয়া, যতটুকু হয়নি সেটা তাদের প্রত্যেকের পলিটিক্যাল এবং ইলেকশন ম্যানিফেস্টোতে চলে যাবে। এই যে রাশেদ আছেন এখানে, রাশেদ যদি মনে করেন যেগুলো বিএনপি মানছেন না, তার দল গণ অধিকার পরিষদ এই ক্যাম্পেইন করবে এবং রাজনীতিতে এই চাপগুলোই কাজ করে। রাজনীতি তো ভোট চাইতে হবে। কেন বিএনপি না, কেন গণ অধিকার পরিষদ, কেন বিএনপি না, কেন জামায়াত বা এনসিপি? তখন বলতে হবে যে দেখো বিএনপি কিন্তু এগুলো করছে না, এর মাধ্যমে বিএনপি কিন্তু আবার শেখ হাসিনা হতে চায়, ধরে নিলাম, এভাবেই বলা হলো। এই বলে বিএনপির বিরুদ্ধে ভোটারদেরকে নেয়া এবং তাকে নিজের পক্ষে নিয়ে আসা। রাজনীতি বা ডেমোক্রেটিক সিস্টেম তো এভাবেই কাজ করে। আমি একটা সাংবিধানিক সংশোধনীর আলাপ করি। বিজেপি গতবার ক্ষমতায় আসার আগে তাদের কনস্টিটিউশন আর্টিকেল 370, যেটাতে কাশ্মীরকে একটা নির্দিষ্ট মর্যাদা দেওয়া ছিল, সেটা বাতিল করবে বলেছে। ও কিন্তু জনগণের কাছে ওই ম্যান্ডেট চাওয়ার জন্য সে তার ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহার করেছে, আমি যদি ক্ষমতায় যাই তাহলে এটা করব। আবার এটার বিরুদ্ধে কংগ্রেস কথা বলেছে। মজার ব্যাপার, শেষ পর্যন্ত জনগণ বিজেপির পক্ষে ভোট দিল, সো বিজেপি তারটা করে ফেললো। ঠিক এই কাজটাই কিন্তু হওয়া সম্ভব, এই কাজটাই কিন্তু করা উচিত। বিজেপির মধ্যে এখন এই আওয়াজ উঠছে যে আমরা যদি পরের বার নির্বাচিত হই, ভবিষ্যতে ভারতে যে ধর্মনিরপেক্ষতা আছে, সেকুলারিজম, ওটা ওরা তুলে ফেলবে। তো একইভাবেই তাহলে যে যে জিনিসগুলো করে নাই কেউ আর যে করতে চায়, সেটার ম্যানিফেস্টোতে আনুক, জনগণের ভোট চাপ তৈরি করুক অন্য দলের উপরে। এটা যে শুধু তাকেই করতে হবে তা না। আমি আরেকটা কথা বলি, রাজনৈতিক দলগুলো জনগণকে যদি কানেক্ট করতে পারে, যদি দেখা যায় যে জনগণ আসলে বিএনপি যা চাইছে এটাকে সঠিক মনে করে না, সেই চাপে বিএনপি নিজেও কিন্তু কাজগুলো করে ফেলতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবেই অন্য দলের চাপ, জনগণের চাপ,
নিজেদের মধ্যকার চিন্তা, এভাবে এটা একটা ইন্টারাকশনের মাধ্যমেই কাজ করে। সুতরাং আমি প্রবলেম দেখি না। সুতরাং নির্বাচনটা ফেব্রুয়ারির দিকেই যাওয়া উচিত, অন্য জিনিসগুলো চাওয়া উচিত, কিন্তু তার জন্য আমি নির্বাচনে নাও যেতে পারি। আমি গণপরিষদ না হয়ে, গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধানের সিদ্ধান্ত না হলে আমি নির্বাচনে নাও যেতে পারি। আমি লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে আকাশ থেকে একটা জিনিস হঠাৎ করে ফেলা হলো, সেটা না হলে নির্বাচনে নাও যেতে পারি। এই আলাপগুলো আমাদের সমাজে কিন্তু নৈরাজ্য তৈরি করবে। আপনি চান এগুলো হওয়া দরকার, কিন্তু এইগুলোর জন্য নির্বাচন হতে না দেয়া আমরা খুবই খারাপ দিকে যাবো বলে আমি মনে করি। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই পর্যন্তই থাকবেন, আমাদেরকে কথা thank you. দিয়েছেন। আপনার বক্তব্যটি নিয়েই আমরা পরবর্তী আলোচনায় আসলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে যেতে চাচ্ছি শামসুজ্জামান দুদু আপনার দিকে। কারণ হচ্ছে একই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাচ্ছি যে বিএনপি যদি এমন হয় যে ঐক্যমত্য কমিশনের চাপে বা হচ্ছে কোনো রাজনৈতিক কয়েকটি দলের চাপে সিইসি সিদ্ধান্ত নিল যে নির্বাচন পেছানো হবে বা সরকার সিদ্ধান্ত নিল, সেক্ষেত্রে বিএনপির সমস্যার জায়গাটা কোথায়? এখানে যে ধরনের কথা বা শব্দ আপনি ব্যবহার করলেন, চাপে অথবা পিছানো, দাবির মুখে, দাবির এটা মুখে বা আসলে পিছিয়ে। রাজনৈতিক আলোচনা। হ্যাঁ, না, এটা আপনার দিক থেকে ঠিক আছে। জি। ওইটা আপনি জানার জন্য আমাকে জি। বলেছেন। ঐক্য কমিশনের চাপ দিতে পারে বা থাকতে পারে, সেটা আভ্যন্তরীণ। কিন্তু এখানে ঐক্য কমিশনের একটা জিনিসও আবার সবাই জানে, যে বিষয়গুলো অমীমাংসিত থাকবে, মানে ঐক্যমতে পৌঁছানো যাবে না, সেগুলো বাদ দিয়েই তারা কিন্তু সিদ্ধান্ত নিবে, এই কথাও তারা বলেছে ঐক্য জি। কমিশনে। যেমন আমি একটা পরিষ্কার কথা বলি যে বিএনপি এবং অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন প্রত্যাশা করেছিল। জি। হ্যাঁ, তো এবং এই যে প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা এটা জাতীয় ভিত্তিতে শুধু যে রাজনৈতিক দলগুলো এটা না, শ্রেণী পেশার মানুষ এটা অ্যাকসেপ্ট করছিল যে আর এত সময় লাগবে কেন। জি। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এপ্রিলের কথা বলছিলেন, না জুনের কথা বলেছিলেন, তারপর এপ্রিলে আসছিলেন, তারপরে নিজেই আবার 5ই আগস্টের মানে ঘোষণা ওই এবং তারপর- আমাদের জি। বড় উৎসব রমজানের ব্যাপারটা, জি। যে রমজান যেন ইলেকশনের মধ্যে না পড়ে যায়, জি। অর্থাৎ তার আগেই, ঈদের আগে নির্বাচনটা শেষ করা। তো এই যে বিষয়টা, জি। সেই সময় এটা বিএনপির পক্ষ থেকে না, অন্যান্য রাজনৈতিক দলও না, তারপর ডিসেম্বরে। তো সেই জায়গায় সরকার যখন ফেব্রুয়ারিতে গেছে এবং এটা অ্যাকসেপ্ট, মানে বিএনপি করে নিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলও করে নিয়েছে, যার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন, এই শব্দটা তিনি আগে ব্যবহার করেননি, পরে ব্যবহার করছেন, সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন। জি। ঐতিহাসিক শব্দটা ব্যবহার করেছেন। উনি কিন্তু এখনো ফেব্রুয়ারির মধ্যেই আছেন, রাজনৈতিক দলগুলো আছে। আজকে সিইসিও কিন্তু একই কথা বলেছেন যে এটি একটি ঐতিহাসিক এবং সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের অনেক প্রত্যাশার প্রতিফলন যেন এই নির্বাচনে ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খুব সুস্পষ্ট একটি না, নির্বাচন নির্দেশনা ছিল কমিশনকে আমি CEC র ধন্যবাদ পক্ষ থেকে। দিই এই কারণে, তারা বেশ তাদের কথাগুলো শক্তভাবেই বলছে। জি। যেমন ওই যে একটু আপনি শুরুতে যে শব্দটা ব্যবহার করেছেন, সে বলেছে যে চাপের মুখে প্রয়োজনে তিনি সরে যাবেন, জি। কিন্তু নথি স্বীকার করবেন না। জি। আমাদের অনেকগুলো, ধরেন 54 বছরের মধ্যে অনেকগুলো নির্বাচন কমিশনে পেরেছি, ভালো মন্দ জি। এই কথা যদি বাদও দিই, জি। এই ধরনের কথা আমরা এর আগে শুনি নাই। সেই জন্য নির্বাচন কমিশনও আমার মনে হয় সেও তার অবস্থান থেকে চেষ্টা করছে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেন হয়। তো সেই জায়গাটায় পার্টি, সরকার, নির্বাচন কমিশন সবাই তো নির্বাচনমুখী আছে এবং সুনির্দিষ্টভাবে আছে। সরকারও যে কোনো মুহূর্তে, যে পত্রপত্রিকা যেগুলোতে জি। আসছে, তিনি রোডম্যাপ যেটা ঘোষণা করবেন, যে কোনো মুহূর্তে তিনি ঘোষণা করতে পারেন বলেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। জি। সেহেতু আমার মনে হয় যে নির্বাচনের ব্যাপারটা এখন আর খুব বিতর্কিত অবস্থায় আছে, এটা আমার কাছে মনে হয় না, বিএনপিও মনে করে না। জনাব রাশেদ খান, আপনার কাছে এই পর্যায়ে চলে আসতে চাচ্ছি। ডাকসুর সাবেক সভাপতি ভিপি নুরুল হক উনি বলেছেন যে এরশাদের সময় গালি দিয়েছে এরশাদের পেটুয়া বাহিনী, শেখ হাসিনার সময় গালি দিয়েছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, খালেদা জিয়ার সময় গালি দিয়েছে খালেদা জিয়ার পেটুয়া বাহিনী, সবার পেটুয়া বাহিনী পুলিশকে গালি দিয়েছে। এই দোষ কি আসলে পুলিশের নাকি সিস্টেমের?
এই কথা বলার প্রসঙ্গে অনেকগুলো প্রসঙ্গ আমাদের চলে আসে যে পুলিশকে এই যে আমরা আজকে হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি সভায় সেখানে আমরা ক্র্যাবের যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজনে সেখানে ঢাকা মহানগরের ডিএমপি কমিশনার শেখ সাদ্দাত আলী উনিও বলেছেন যে 2018 সালে যে কলঙ্কিত নির্বাচন হয়েছিল সেটাকে আমরা আসলে প্রত্যাখ্যান করেছে জনগণ এবং আসন্ন নির্বাচনকে আমরা সুষ্ঠু এবং ঐতিহাসিক দেখতে চাই। তো যেখানে হচ্ছে ডিএমপি কমিশনারও সে ঐতিহাসের কথা বলছেন, সিইসি নিজেও বলেছেন যে আগামী নির্বাচনটি সুষ্ঠু এবং খুবই উদাহরণস্বরূপ যেন থাকে, জাতিকে উপহার দিতে পারেন। এই মর্মে আপনারা যখন বলছেন যে সংস্কার করা দরকার, ফ্যাসিবাদ সরকারের বিচার করা দরকার, আমি এর আগেও জিজ্ঞেস করেছি যে আপনাদের দলের যে সভাপতি তার বক্তব্যের মধ্যে কি সাংঘর্ষিক বক্তব্য উঠে আসছে না? না, আপনি তার আজকের যে বক্তব্যের কথা বললেন এটা কি তার আজকে কোনো অনুষ্ঠানে বলেছেন নাকি আগের বক্তব্য? উনি পুরনো বন্দোবস্ত নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব সেই আলোচনার কথায় এবং নির্বাচন প্রসঙ্গে অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটি কথা ছিল। দেখেন, পুরাতন বন্দোবস্ত অর্থাৎ হাসিনার সিস্টেমে ইলেকশন তো হচ্ছে না, অর্থাৎ তিনি যা বলেছেন তিনি তো মানে সেই হাসিনার আমলের যে বন্দোবস্ত সেটার কথা বলেছেন যে ওই সিস্টেমে যদি ইলেকশনটা হয় তাহলে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এবং সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না। জি, এইবার ইলেকশন হবে তো খুবই একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং আমরা সবাই মিলে একমত হয়েছি নির্বাচনকালীন সরকার, যেটাকে আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ এইবার হয়তো এই সরকারের অধীনে নির্বাচন হবে। এমনও হতে পারে যে এই সরকার ভেঙে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নির্বাচনকালীন সরকার গঠিত হলো বা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, এইটাও তো হতে পারে। কারণ আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে তিনি যেটি বলেছেন, যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, যারা নির্বাচন করতে চায় তারা নির্বাচনকালীন সরকার গঠনের আগে পদত্যাগ করা উচিত। তার মানে কি? তার মানে উপদেষ্টা পরিষদের মধ্যে এ ধরনের আলোচনা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা। এবং দেখেন, এই যে সিইসি তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন যে আমার উপর যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে আমি পদত্যাগ করব। বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এই কথা কি বলেছে? বলে নাই। তার মানে তিনি একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাচ্ছেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, তার মানে নতুন বন্দোবস্ত, নতুন সিস্টেমে নির্বাচন হবে। নুরুল হক নূর সেই প্রত্যাশাই করেছেন। দেখেন, এখন এনসিপির নেতারা যেটি বলছে যে নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে যাবে না। বাংলাদেশে নতুন সংবিধানের সম্ভাবনা ছিল এবং বাংলাদেশকে আরও বেশি সংস্কার করা এবং বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন এটা এতটা খারাপ না থেকে আরো ভালো হওয়া সম্ভবপর ছিল। আমি সিএসির বক্তব্য এবং আজকের যে আলোচনা সিএসি এবং নির্বাচন বিষয়ে নিশ্চয়ই আরো কথা বলবো। এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরআইএস স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আরেকটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএস স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে যাচ্ছি। আমরা যেই জায়গাটাতে শেষ করেছি সেখানে আবার আসতে চাচ্ছি। সিএসির বক্তব্য নিয়ে আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে আমার একটি বক্তব্য হচ্ছে, আজকে সিএসির বক্তব্যটি খুব মনোযোগ দিয়ে আমরা শুনছিলাম যারা আমরা সংবাদকর্মী। উনি বলেছেন যে এটি অনিয়মের বিরুদ্ধে একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা ভোটের ব্যালট ছিনতায় নিয়ত করে নির্বাচনে আসবেন তাদের জন্য এটা শর্তভঙ্গ হবে, কারণ নির্বাচন কমিশন এবার একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। তিনি আরও বলেছেন যে নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, আমরা গণতন্ত্রের দিকে হাঁটবো নাকি হচ্ছে জনগণ কোন দিকে যাবে নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। তাই এবারে নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি একটি ইতিহাস জন্ম দিবে বা ইতিহাসের দিকে আমরা তাকিয়ে আছি। সিএসি নিজেই যখন এই ধরনের কথাগুলো বলছেন, আপনার কি মনে হচ্ছে না যে অন্তর্বর্তী সরকার এবং সিএসি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের যে মানসিক স্খলন হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করে সুন্দর পথে হাঁটছে এবং নির্বাচনকে সামনে রেখেই তারা সেভাবে জেলাভিত্তিক যে নিয়োগ সেগুলো পর্যালোচনা করছেন। এই ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি হবে? দেখেন, এইবারে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে। অতীতে নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল, যদিও যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে সেখানেও নানান ধরনের সংকট ছিল।
আমার কাছে মনে হয় যে যেহেতু রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে এবং তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে জি। এবং আমরা সবাই মিলে একসাথে ফেসিবাদের পতন ঘটিয়েছি, সবাই যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচনটা অত্যন্ত সুন্দর হবে। আর যদি এই ফেসিবাদ বিরোধী শক্তি তাদের কেউ কেউ নির্বাচনে অংশ না নেয় এবং তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নিজেদের দাবিতে একদমই অটল থাকে, ন্যূনতম ছাড় দেওয়ার মানসিকতা পোষণ না করে, সেক্ষেত্রে একটি সংকট তৈরি হতে পারে। এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেটি বলতে চাই, দেখেন আপনাদের শতভাগ দাবি কিন্তু এই সরকার পূরণ করতে পারবে না। ঐক্যমত কমিশন যে মিটিং করছে বা বৈঠক করছে, সেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যতটুকু ঐক্যমতে আসতে পারি, যতটুকু আসলে আমরা সংস্কারের ব্যাপারে নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারি, সেটি মেনে নিয়েই সবার আসলে কাজ করা দরকার। আর আমি এর আগে যেটি বলছিলাম, দেখেন এই যে নতুন যে দল এনসিপি, তারা বলছে যে নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই কথাটি তাদের 5 আগস্টের পরে বলা দরকার ছিল যে নতুন সংবিধান না তৈরি করে তারা শপথ নেবে না। এই সরকার তো এনসিপি সরকার, এবং এনসিপি যে সরকার ঘনিষ্ঠ দল, সেই বক্তব্য কিন্তু একজন ঐক্যমত কমিশনের সদস্য দিয়েছেন, আমরা বলছি না, তিনি বলেছেন কিংস পার্টি। আমি কখনোই আসলে কিংস পার্টি বলি না, আমি বলি সরকার ঘনিষ্ঠ পার্টি, এবং এনসিপির নেতারাই এই সরকার গঠন করেছে। তো তারা এখন বলছে যে নতুন সংবিধান, এই সরকার গঠন করেছে, এটি আপনাদের মতামত? সত্য, ওপেন সিক্রেট, সবাই জানে। এনসিপির একটি লিয়াজো কমিটি ছিল, তখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সেখানে 6 জন সদস্য ছিল, তারা এক প্রকার ভাইবা নিয়ে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছে। এই জন্য এই উপদেষ্টা পরিষদের অনেকে দেখবেন যে এনসিপির পক্ষে বক্তব্য দেয়, এমনকি এই কথা বলে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে নতুন সংবিধান করার যে একটি সম্ভাবনা, সেই সম্ভাবনা এই এনসিপির নেতারা তারা 8 আগস্ট তারা কিন্তু নষ্ট করে ফেলিয়েছে। নাহিদ ইসলাম নিজে যে সংবিধানকে তিনি বলছেন মুজিববাদের সংবিধান, এই মুজিববাদী সংবিধান মেনে নাহিদ ইসলাম কিন্তু শপথ নিয়েছে। তার মানে কি? তার মানে নাহিদ ইসলাম নিজে মুজিববাদের পাহারাদার। আর সবথেকে বড় পাহারাদার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সংবিধান নিয়ে প্রশ্ন তুলছেন না। তার মানে আমিও তাকে নিয়ে প্রশ্ন তুলতে চাই না। তিনি এই সংবিধান মেনেই তিনি কিন্তু শপথ নিয়েছেন। এখন আপনি যখন শপথ নিলেন, 1 বছর সরকারের ক্রিম খাইলেন, এখন বলতেছেন যে এই সংবিধান আপনি মানেন না, তখন কেন বলেন নাই? তখন আপনাদের এই দাবিগুলো কোথায় ছিল? দেখেন, আমি এখন যেটা দেখছি যে এনসিপি এখন নির্বাচনে অংশ নিয়ে তারা মনে করছে যে আমাদের যেহেতু সাংগঠনিক সক্ষমতা ভালো না, আমরা জেলায় অবস্থান করতে পারছি না, সুতরাং আগামী নির্বাচনে হয়তো আমরা ভালো করতে পারবো না। সুতরাং আমি যেহেতু ক্ষমতায় যেতে পারতেছি না, সুতরাং অন্য কেউ ক্ষমতায় যাক, সেই চাওয়াটা তাদের মধ্যে নাই। কিন্তু তাদের বোঝা উচিত যে তারা একবার সরকার গঠন করেছে, অভ্যুত্থানের নায়ক তারা। সুতরাং আগামীতে যেই সরকারে আসুক না কেন, তাদের ওয়েলকাম জানানো দরকার। সেক্ষেত্রে ওয়েলকাম না জানিয়ে বরং নানান ধরনের প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করছে। আমি সর্বশেষ যেটি বলতে চাই, একটি বিপ্লব হয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, আমাদের নতুন একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা মনে করেন যে এই সরকার কোনো সংস্কার করতে পারলো না। এই সরকার গণহত্যার বিচারও করতে পারলো না। কিন্তু তারা যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয় এবং আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের হাতে যদি সংস্কার এবং বিচারের দায়িত্ব অর্পণ করতে পারে, এই যে একটি সুষ্ঠু নির্বাচন তারা করবে বা উপহার দিল, এর জন্য কিন্তু জনগণ তাদেরকে ক্ষমা করতে পারে। তার মানে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কারের গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। আর সেই নির্বাচনকে যারা আসলে সুন্দরভাবে হতে দিতে চায় না, আমি মনে করি তারাই মূলত জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করবে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আজকে 2 দিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এসেছেন। সেক্ষেত্রে বিএনপির একটি গ্রুপ তারাও দেখা করেছেন, নৈশভোজ করেছেন, জামাত ইসলামের সাথে তারা বৈঠক করেছেন এবং এনসিপি সদস্যদের সাথেও ওনারা প্রতিনিধি দল বৈঠক করেছেন। সেখান থেকে বের হয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি প্রেসের সাথে কথা বলেছেন এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন উনি বলেছেন যে এই ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে 71-এর যে ইস্যুটি রয়েছে এটি ডিল করা উচিত বলে উনি মন্তব্য করেছেন এবং
জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও বলেছেন যে 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল এক পেশে, সেক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করা যায়। কিন্তু এখানে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমিংসাত 3টি বিষয় কিন্তু এখনো রয়ে গেছে, যেগুলো নিয়ে কোনো প্রস্তাবনা বা কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। কালকে আরও কতগুলো কার্যক্রম রয়েছে, হয়তো আমরা আশা করছি সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া পাকিস্তানের, তারপরে হচ্ছে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদের বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান। এই 3টি বিষয় নিয়ে বিএনপি কোনো কথা বলেছে কিনা সেই সম্পর্কে কিন্তু আমরা এখনো কিছু জানিনি। বিএনপির মনোভাব কি এই বিষয়গুলো নিয়ে? বিএনপি আগাগোড়াই মনে করে 71-এ যে গণহত্যা পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা করেছে, সেটি তাদের উচিত, যদি সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের সঙ্গে তারা করতে চায়, জি তাহলে তাদের উচিত হচ্ছে সেটার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। জি এবং অমীমাংসিত যে বিষয়, যেহেতু পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তো আমাদের ওয়েস্ট পাকিস্তানে মানে ইসলামাবাদ তৎকালীন যে রাজধানী, এখনও রাজধানী, সেটি সবাই জানে বাংলাদেশের এখান থেকে অর্থ নিয়ে পাকিস্তানের রাজধানীর নামে সেখানে বিনিয়োগ করা হয়েছে, উন্নয়নও সেখানে বিনিয়োগ করা, অর্থাৎ এখন আর পাকিস্তান নাই। ইস্ট পাকিস্তান বাংলাদেশ, ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান। অমীমাংসিত মানে কি, যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তো তাদের যে সম্পদ আমাদের পাওনা ছিল সেটা আগাগোড়ায় আমরা মনে করি সেটি এখনো মীমাংসা হয়নি, সেটা মীমাংসা হওয়া উচিত। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে আমার সার্ক, যেটা বাংলাদেশের ভাবনার উপর ভিত্তি করে এখানে গঠিত হয়েছিল, সেই ক্ষেত্রে বৃহৎ আমাদের পার্শ্ববর্তী দেশের যে বৃহৎ রাষ্ট্র, সেই রাষ্ট্রর সঙ্গে অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্র, ক্ষুদ্র এই অর্থে বলছি যে ভারত একটা বড় ভূমি, শক্তি, সবকিছু নিয়ে অনেকগুলো প্রদেশ রয়েছে, এটা বড়। তো পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এরা যদি একসঙ্গে থাকতে পারে তাহলে পরে স্বার্থ উন্নয়নে, মানে এই ছোট রাষ্ট্রগুলোর না, এটা বিশ্ব পরিসরেও পারস্পরিক ব্যবসা, পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে আদান প্রদানের ভিত্তিতে ভালো করতে পারে। সেই লক্ষ্যে কিন্তু সার্কের যে কনসেপ্টটা ছিল সেটি শুরু হয়েছিল, এবং শুধুমাত্র ভারতের অনীহার কারণে এটা বলা যায় এখন একেবারে স্থগিত। বিএনপি রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের এই ভাবনাটা ছিল, আমরা এখনো মনে করি এটি পুনর্জীবন পাওয়া উচিত। পাকিস্তান শক্তির ভারসাম্যত ক্ষেত্রেও গত 15 বছর ধরে একটা দাসসুলভ আচরণ তৎকালীন সরকার, হাসিনা সরকার, ভারত মনে হচ্ছে যে ভারতের আমরা একটা অঙ্গরাজ্য সবকিছুতেই। ওই যেমন সর্বশেষ হাসিনা যখন ইয়েতে গেলেন চীনে, তখন কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, উনিই বলছেন আমি ভারতের সঙ্গে আলাপ করেই যাচ্ছি, আমরা তো সফর সংক্ষিপ্ত করে আবার উনি চলেও এলেন। এই যে তার যে ভূমিকা, এমন বলছেন না যে আমি এমন কিছু দিছি ভারতকে, কি দিছে বলে না, কিন্তু আমরা জানি যে এই দেশটাই দিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করে, কিন্তু জনগণের মনে তো এই প্রশ্নগুলো আসলে থেকেই যাচ্ছে। না না, এইগুলো থেকে যাচ্ছে, যার প্রেক্ষিতেই কিন্তু ঘৃণাগুলো তৈরি হয়েছিল, এবং ঘৃণার একটি অংশ হিসাবেই তাকে পালাতে হয়েছে। জনগণ চায় নাই বলে তো তার সে থাকতে পারে না। যে কোনো পলিটিক্যাল পার্টি, সরকার, যে কোনো জনগণের ভালোবাসার উপরে, হৃদ্যতার উপরে, শ্রদ্ধার উপরে টিকে থাকে, বিশ্বাসের উপর টিকে থাকে। সেটি যখন উঠে যায় তখন আর সেই দলের ভূমিকা থাকে। একসময় মুসলিম লীগ ছিল বাংলাদেশে, না মুসলিম অধ্যুষিত অঞ্চলের প্রতিষ্ঠা, সরকার রাষ্ট্র প্রতিষ্ঠায় মানুষের শ্রদ্ধা ছিল, এবং সেখানে 56% আছে বাঙালি মুসলমানের। অর্থাৎ আমি সবসময় বলি পাকিস্তান সৃষ্টির এই এতদ অঞ্চলের সমর্থনে মিস্টার শেরে বাংলা, হোসেন শহীদ সৈয়দী, শেরে বাংলা, আমরা খুব শেষ মুহূর্তে না আমি শেষ করে দিই। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্র প্রিয়, সবসময় উন্নয়নের সপক্ষে কাজ করছে, স্বাধীনতা, সেই গণতন্ত্র স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করছে। এটি মাথায় রেখে বর্তমান সরকার যদি পথ চলে তাহলে খুব দ্রুতই সমস্যাগুলো মীমাংসা হওয়া সম্ভব।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, শামসুমা দুদু এবং জনাব রাশিদ খান, এই আজকের আয়োজনে উপস্থিত থেকে আমাদের সাথে আলোচনা করার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজনে। RICL জনতন্ত্র গণতন্ত্র দেখছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো জাতীয় ইস্যু এবং নির্বাচন বা জনগণের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।